আজকে আপনাদের কাছে একটা জিনিস জানাতে এলাম যে আমার মেয়েটাকে কিছু লোক ষড়যন্ত্র করে আমার থেকে আলাদা করে দিয়েছে। এবার বলি, আমার মেয়েটাকে এখন আমার কাছে নেই। আমার থেকে বলতে গেলে এক রকমের কিডন্যাপ করে নিয়েছে আমাকে না জানিয়ে আমার মেয়েটাকে। আমি ওকে কালকে রাত্রিবেলা, ও প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, ওকে ওষুধ খাওয়াতে পারছিলাম না। ও ও একদম পুরো মানে যা যা হয়েছে সেগুলোর কিছু ভিডিও আপনারা দেখুন। ডাক্তারকে দেখাতে হবে যে এরকম করে রাস্তায় ঘাটে। একদিন তো রাস্তায় জানো এই যে ভিডিওগুলো দেখালাম, এই ঘটনাগুলো প্রায় 1 মাস ধরে চলছে এবং রেগুলার বেসিসে প্রায় আমি মার খাচ্ছিলাম। ওকে সকালবেলা আপনাদের যে ভিডিওটা দেখালাম, মোটামুটি সকালবেলা ও নর্মাল থাকতো, আমি স্কুলে পাঠাতাম। এরপরে বিকেলবেলা মানে দুপুরবেলা 3টের দিকে যখন ওকে আনতে যেতাম, তখন বেশিরভাগ দিনই ও রাস্তার মধ্যে প্রচুর ঝামেলা করতো। মানে যে কোনো দোকান যদি খোলা থাকে, 3টের সময় নর্মালি সব দোকানই বন্ধ থাকে, কিন্তু এখানে জল হওয়ার দরুন আমাকে নারায়ণপুর দিয়ে ঘুরে আসতে হতো, নারায়ণপুর বাজার দিয়ে। তো সেখানে একটা দোকান কি দুটো দোকান, খেলনার দোকান বা স্টেশনারি দোকান খোলা থাকতো। আমার মেয়ের একটা নেশা ছিল যে স্টেশনারি দোকানের কিছু জিনিসপত্র কিনবে, মানে বিভিন্ন কালারের ওই রাবার,
পেন্সিল বক্স এই সেই এই যে সব ওই যে রিলস ফিলসে দেখে। আমি মোবাইল দেওয়া তার জন্য কিছুদিন ধরে বন্ধ করে দিয়েছিলাম। ওই রিলসগুলো দেখে দেখে ওর মাথার মধ্যে পড়াশুনো বাইরে এই পেন্সিল বক্স, তারপরে রাবার কিনে, বিভিন্ন কালারের রাবার, বিভিন্ন ডিজাইনের রাবার, এরকম স্টেশনারি আইটেমস, তারপরে কোনো চকলেট যদি এখন যে বিভিন্ন রকমের আপেলের মতো একটা কৌটোর মধ্যে চকলেট, কিন্ডার জয়, তারপরে অমুক চকলেটের অমুক চিপসের প্যাকেটে কি সব রিং পাওয়া যায়, কি সব জানি না এগুলো। এগুলো স্কুলে ওদের একটা গ্রুপ আছে, গ্রুপে ওরা এগুলো নিয়ে ডিসকাস করে রীতিমতো, এবং কে কে কোনটা পেলো, আনলো, কিনলো, সেগুলো ওরা আবার দেখায়, শেয়ার করে। এবং সবথেকে বেশি অবাক হয়েছিলাম, একবার একটা দোকানে একটা কি স্ট্যাম্প মারে এরকম, মানে যেখানে দেয় ছাপা হয়ে যায় এরকম একটা, তো সেইগুলো কেনার জন্যে এত চিৎকার করেছিল, আমি দিতে পারিনি। মানে আমি সেদিন পার্স নিয়ে যাইনি, আমি দিতে পারিনি, বলেছিল আমাকে অনলাইন পেমেন্ট করতে। আমি বললাম দেখ বাবা, রোজ রোজ এত সম্ভব না, যা চাইবি এরকমভাবে। এত বাচ্চারাও তো স্কুল থেকে পাশতে দিয়ে, কত বাচ্চারা ওর পাশ দিয়ে সবাই যাচ্ছে, কেউ এরকম করে না, তুই বাড়ি চল। এবার ওইখানেই রাস্তায় বসে চিৎকার করেছে। ওখানে কিছু লোক হয়তো বলেছে যে এই আপনি জিনিস কিনে দিয়ে দিয়ে ওর অভ্যাস খারাপ করছেন, কেউ হয়তো বলছে একটা ছোটো জিনিসই তো চাইছে, দিয়ে দিন না। হ্যাঁ, এর মধ্যে আবার একজন লোকও চিৎকার, এই জেদ, এইসব এই দেখে একজন কিছুতেই সামলানো যাচ্ছে না, ওকে বোঝানো যাচ্ছে না, ওকে ভালোভাবে কেউ বোঝাতে পারছে না। তার মধ্যে একজন আমি কিনে দিলাম বলে এরকম কিনেও দিয়েছে। এই রকম ঘটনা 2-3 বার ঘটেছে। আর এই নারায়ণপুরে যদি কয়েকটা দোকান আছে, সেগুলোতে গিয়ে যদি সত্যিকারে ঠিকঠাকভাবে তদন্ত হয়, তাহলে বেরোবে যে এইগুলো কী করেছে কি করেনি। নারায়ণপুর বাজারে দুপুর 3টের সময় যখন ওকে আমি স্কুল থেকে আনি, এবং তারপরে বাড়িতে এসেই যে তাণ্ডবগুলো করেছে, সেই ভিডিও ফুটেজগুলো কিছু কিছু আপনাদেরকে আমি শেয়ার করলাম। এই তাণ্ডব করেছে, মারধর করেছে, ভাঙচুর করেছে, জিনিস কীরকমভাবে একটা চিৎকার করেছে, এগুলো করে। ওকে সামলাতে গিয়ে কখনো আমার লেগে যায়, আমাকে তো মারে, আমি হয়তো আটকাতে গেছি, তাতেও আমি লেগে গেছি, ওরও লেগে গেছে, ওকে আটকাতে গেছি, আমি নিজে কত মার খাবো। আমার চুল এই যে এখান থেকে খবলা মেরে মেরে চুল তুলে নিয়েছে, আপনারা ভিডিওগুলো দেখছেন। যাই হোক, এই সবগুলো বাড়িতে ঘটেছে। আমি সত্যি কথা বলতে আমি বুঝতেই পারছিলাম না আমি কী করে ওকে কন্ট্রোল করবো। আমি একবার হসপিটালে ছুটছি, একবার ছুটতে গিয়ে রাস্তার মধ্যে অবধি মানে এসব কাণ্ড করছে, রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, পড়ে চিৎকার করছে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে, মানে ওকে জিনিস দিতে দিতে আমার যে যাতায়াতের যা খরচ না হয় যত, তার থেকে বেশি ওকে জিনিস কিনে দিতে হয়। এবার আমার অবস্থাও তো খুব একটা ভালো নয়, ও সেটাকে বোঝানো হয়, বুঝিয়ে হয় না, কোনোভাবে কিছু হয় না। সেদিন বাসের মধ্যে অবধি এমন চিৎকার করছিল, বাস কন্ডাক্টর বলছে আপনারা নেমে যান, ও যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে আমাদের পুলিশ কেস হয়ে যাবে। কোনো গাড়ি নিতে চায় না, মানে সাংঘাতিক অবস্থা ওকে নিয়ে। সেদিন 1 নম্বরে এরকম করছিল, যখন কেউ কেউ বলছে ওকে জিনে ধরেছে, কেউ কেউ বলছে কেউ কেউ ধমক দিয়েছে ওকে, এই এত ডিম্যান্ড করছিস কেন, এরকমভাবে ধমক দিয়েছে। কেউ কেউ মানে অনেক লোকজনে অনেক রাস্তার মধ্যে, মানে আমি প্রায় মানে কি বলবো, আমার মনে হচ্ছিল আমি মানে কি, আমার মান সম্মান শিক্ষা দীক্ষা সব শেষ, একদম কিছু নেই। এরকম অবস্থায় ও আমাকে রাস্তায় ফেলে, রাস্তায় 2 পা হাঁটতে পারি না, কোনো দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, এবং এটা এত এক্সট্রিম পর্যায়ে চলে গেল। তারপরে এইগুলোর জানি না, কিছু যেখানে সিসিটিভি আছে প্রমাণ হয়তো পাবো বা না পাবো, যেগুলো কেউ করবেও না, প্রমাণ চাইছেও না, কেউ জোগাড় করবেও না, সেটা একটা ব্যাপার। কেন কি খুব সহজে আমার হাজবেন্ড বলেছে যখন আমি খারাপ মা, তখন এটাই সত্য। এবং অদ্ভুতভাবে আরেকটা জিনিস বলি, এই পাড়ার একটা ফ্যামিলি আছে যার সাথে আমি ভেবেছিলাম যে যদি তারা একটু মানে নিরপেক্ষ হয়। কদিন আগে আমি গেছিলাম তাদের কাছে, যে আমার মেয়েটা এরকম ঘরে মাসির সামনে, মাসিরও আছে ভিডিও আপনাদের দেখাচ্ছে, জঙ্গলে
জানলার কাঁচটা ভেঙেছিল সেই সময়। দেখলেন মাসির সাথেও এরকম করছে, মাসি শান্তদিকেও ওর সাথে পেরে উঠছে না, চেয়ার ফেয়ার তুলে মারতে যাচ্ছে, এ করছে। আমি সেদিন মানে মার খাওয়ার ভয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাই এবং ওদের বাড়িতে যাই, গিয়ে আমি না ভাবি যে যদি বললে ওরা কোনো সুরাহা করে, কিন্তু আমি বলছি কি, আমি বললাম যে দেখুন মেয়েটা না এরকম মারধর করছে, ও হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কেন হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না, কি করি বলুন। আমাকে মহিলা বলছে তুমি কিছু মনে করো না, তোমাদের কুকুরগুলোকে বাড়ি থেকে বার করে দাও। আমি বললাম এর সাথে কুকুরের কি সম্পর্ক? তো বলছে যে না হতেও পারে কুকুরগুলোর জন্যে তোমার মেয়ে ওরকম করছে। আমি বললাম কেন কুকুরগুলোর জন্য এরকম করবে কেন? কুকুরদের সাথে তো ওর কোনো প্রবলেম নেই, ও তো ছোটোবেলা থেকেই কুকুরদের সাথে বড় হয়েছে, খেলে ধুলে, ও কাউকে ভয়ও পায় না, কুকুররাও ওর সাথে হ্যাঁ ভালো থাকে, ও কুকুরদের সাথেই থাকে, মিশে আছে, কী সমস্যা? না ও যে আজকে এরকম হচ্ছে এটার পেছনে হতেও পারে জানি না আমি, তুমি মন্দিরে গিয়ে তুলসী পাতা দাও, পুজো দাও, এইসব বলছি। আমি তো ঘরে পুজো দিই, মন্দির না না তুমি মন্দিরে গিয়ে 108টাই দিয়ে পুজো দাও। তখন আমি বললাম যে দেখুন আমি আজকে ছোটোবেলা থেকে আমি বেড়াল কুকুর কেন জানি না ভালোবাসি, ভগবান আমাকে এভাবেই বানিয়েছে। রাস্তাতে বেড়াল কুকুর দেখলে তুলে আনতাম, ভাল লাগতো ওদের আদর করতে, সেটা আমার এখনও রয়ে গেছে, এখনও আমি ওদের ভালোবাসি। কিন্তু এই পাড়ায় এসে মানে সব জায়গায় দেখেছি ডগ হেটাররা, মোটামুটি সব ফ্ল্যাটেও আছে, পাড়াতেও সব জায়গায় আছে, কিন্তু এত মানে এতগুলো কুকুর আমি এত বছর ধরে রেখেছি, কখনো আমাকে কোনো কুকুর কামড়ে দেয়নি, একটা আঁচড় দেয়নি। আমার বাড়িতে 7টা কুকুর আছে, কোনোদিন কেউ আমাকে একটা আঁচড় দেয়নি, কামড়ে দেয়নি, সবসময় লেজ নাড়িয়ে আমার চারপাশে ঘুরে বেড়ায় ওরা। ওদের মধ্যে যে এই প্রভু ভক্তি সেটাই আমার ভালো লাগে, ওদের আমি ভালোবাসি এই কারণে যে ওরা কখনো আমার কাছে কমপ্লেন করে না, এটা কেন দিলে, এই খাবারটা কেন দিলে, আমি খাবো না, ওরা তো করতেই পারে, কিন্তু আমি ওই একই খাবার রোজ দিই, ওরা তাই খেয়ে নেয়। হ্যাঁ, যে কোনোদিন সেরকম মানে ওরা অল্পতেই কত সন্তুষ্ট, ওরা কোনোদিন মানে বিশাল কিছু কখনোই আমার কাছে বলতে নেই করেনি, আর কখনো অ্যাগ্রেসিভ হয়নি, আমি ওদের প্রপার টাইমে ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন করিয়ে দিয়েছি। সো এই বাচ্চাগুলোর উপরে কেন লোকের এত বিদ্বেষ আমি জানি না, এবং মানে আজকে আমার অসুখের সময় আমি বলি যে এই মানে আর আরেকটা জিনিস, এই পাড়ার এদের এই যে মেন্টালিটিটা, যে আমি এটাও বলেছি যে আমাদের একটা শাস্ত্রে বা আমাদের মানে মনীষীরা বলে গেছেন, জীব সেবাই শিব সেবা, জীবে দয়া করে যেই জন সেই জন সেবী সে ঈশ্বর। তা আমি তো এই কুকুরগুলোকে নিয়ে কখনো ব্যবসা করিনি, আমি তো এদের সেবাই করেছি, তাহলে এটাই তো ভগবানের সেবা, যদিও আমি আলাদাভাবে পুজো রোজই দিই, হ্যাঁ ঘরের মধ্যে, কিন্তু তো এটাই তো শিবের সেবা। তখন বললেন না দেখো তুমি বললে তাই বললাম, এবার বাকিটা তোমার ইচ্ছে, তুমি কি করবে, তবে মন্দিরে যাও। আমি মন্দিরে গেছিলাম, মন্দির আমার ভালো লেগেছে, পুরোহিত মশাইয়ের সাথে কথাও বলেছি, তো সব বলেছি টলেছি, যাই হোক সেটা মন্দিরে আমার ভালো লাগে, যেটা আমি যাইও, কিন্তু কুকুরগুলোকে বার করে দাও, এই যে একটা জিনিস এদের মধ্যে, এবং এই মানসিকতার মানুষই হচ্ছে চারপাশে সবাই, এরা একজোট, হ্যাঁ এদের সংখ্যাটা বেশি, আমার সংখ্যা আমি একজন মাত্র। তো এটাই হয়েছে ব্যাপার। আর মানে এরা মনে করে যে বাড়িতে কুকুর রাখা বা কোনো প্রাণীকে করা, এটা আবার কীরকম, এটা তো পাগল বা খারাপ লোকেরাই বা করে, বা যাই হোক এটা একটা ভালো জিনিস নয়। হ্যাঁ কেন রাখবে, ঘেন্নার লাগে, বিভিন্ন রকমের এদের মতামত আছে, জানি না কি আছে, বাট হ্যাট্রেড আছে পশু পাখির জন্য, এদের একটা হ্যাট্রেড আছে, ভালোবাসা তো নেই, হ্যাট্রেড আছে। এবং যা আমি যদি ওদের ভালোবাসি, আমার বাড়িতে করছি, আমি তো কাউকে ফোর্স করছি না যে আপনিও রাখুন আপনিও করুন, আমি কাউকে আমি বলতেও যাইনি, সেটা আমি আমার বাড়ির ভেতরে, আমার প্রেমিসেসের ভেতরে, আমার পয়সা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে আমি এদের টেক কেয়ার করি। তবুও এদের একটা আমার সঙ্গে একটা ডিফারেন্স, মানসিক ডিফারেন্স, যেহেতু আমি এদের ভালোবাসি, কুকুরদের ভালোবাসি, সেই জন্য এরা আমাকে একটা প্রথম থেকেই একটা ওদের মধ্যেই আছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এদের আরেকটা মানে কনসেপ্ট আছে, ধারণা আছে, যে আমার সংসারটা ভেঙে গেছে, সৌভিক আমাকে ছেড়ে চলে গেছে, আমার মেয়েটা এরকম হচ্ছে, এইগুলোর পেছনে সব কুকুরই দায়ী। কিন্তু অ্যাকচুয়াল রিজন হচ্ছে যে সৌভিক, আমি যখন ক্যান্সারে সাথে বিছানায় পড়েছিলাম, সৌভিক উপর দিয়ে আমার ট্রিটমেন্ট করছিল, অবশ্যই করছিল,
আমার 3 বছর ও ট্রিটমেন্ট করেছে। আমি এবং সেই জন্য আমি ওকে প্রচণ্ড আরও বেশি রেসপেক্টও করতাম সেই সময়, হ্যাঁ, যে ও আমাকে ট্রিটমেন্ট করে সুস্থ করেছে। কিন্তু আমি যখন একটু সুস্থ হয়ে 2020 সালে আমাকে ভেলোরে নিয়ে গেল, এবং ভেলোরের হোটেলে আমি দেখতে পেলাম যে ও, তার আগে তো ও আমার সাথে 1 বছর আলাদা থাকতো, কেন কি ও বলতো আমার যেহেতু নাকে টিউমার ছিল, আমার নাক থেকে গন্ধ বেরোয়, তাই জন্য ও আমার সাথে শুতে পারবে না। ও আলাদা রুমে থাকতো, দোতলায় উপর থাকতো, আমি নিচে থাকতাম। কিন্তু ভেলোরে যখন আমাকে নিয়ে গেছিলো তখন আমাদের একই রুমে ছিলাম, এবং রাত 2:30-টের সময় ওর মোবাইলে, ওর ওখানে যে দুর্গাপুরে যে ও গিয়েছিল, ওখানে একটা ইনস্টিটিউশন খুলেছিল, তখন সেই ইনস্টিটিউশনের রিসেপশনিস্টের ফোন রাত 2:30-টের সময় আসতে থাকে, এবং পরবর্তীকালে ও ঘুমিয়ে পড়ে, এবং ওর পরে ওই সময় ও অতটাও সচেতন থাকতো না ফোনের ব্যাপারে। আমি সেই ফোন চেক করে আমি রিসেপশনিস্টের মেসেজ পাই, যেখানে দেখতে পাই যে ওদের মধ্যে অলরেডি ফিজিক্যাল রিলেশনশিপ সব হয়ে গেছে। সেই মেসেজগুলো ওখানে এসছে, এবং ওকে আমি সেই রাতেই তুলে আমি ওকে বলি যে এগুলো কী করেছো, এবং ও সেই রাতে আমার কাছে ক্ষমা চায় যে আমি আর করবো না, সব ঠিক হয়ে যাবে। তখন আমার মেয়ের বয়স মাত্র 4। আমি ওকে এই দুর্গাপুরে যাওয়া নিয়েও ওকে অনেকবারই করছি, এখন আমি সুস্থ হয়ে গেছি, মেয়েটাকে এত ছোট, আমি সবেই জাস্ট ক্যান্সার রিকভার হয়েছে তখন, তো আমার হয়েছে, কিন্তু আমার কিছু কিছু সমস্যাও ছিল যেগুলো এখানে টাটা মেডিকেল করতে পারছিল না, সেই জন্য আমরা ভেলোরে গেছিলাম। মানে পোস্ট কেমো কিছু প্রবলেমস যেগুলো এখনও আমার আছে, হ্যাঁ, সেইগুলোর আর ওর কোনোদিনই চিকিৎসা আমার করায়নি, যেগুলো হয়তো চিকিৎসা করালে ঠিক হয়ে যেতে পারত। কারণ ও তখন অন্য মহিলাদের, বা যে 3 বছরের মাঝখানে ও আমাকে এদিকে ট্রিটমেন্ট করেছে, কিন্তু তলে তলে ও অন্য মহিলার সাথে সম্পর্ক তৈরি করে, এবং তারপর থেকেই ও সপ্তাহে 2 দিন করে আসা, এবং মেয়েকে মোবাইল দেওয়া, খেলনা দিয়ে এঙ্গেজ রেখে, এই যে আমার বিরুদ্ধে একটা সিস্টেম তৈরি করা, যে মানে তখন থেকেই ও একটা ষড়যন্ত্র করে রেখেছিল। আমি তখনই বুঝতে পারছিলাম একটু একটু যে আমি অবাক হতাম যে ও এসে এরকম কেন করে, কেন মেয়েটাকে মোবাইল দিয়ে এত ঘন্টা রেখে দেয়। হ্যাঁ, পরে বুঝলাম যে যখন আস্তে আস্তে এটা বাড়তে থাকলো, মিমিও বললো তুমি ভালো মা নও, তুমি আমাকে মোবাইল দাও না, আমার বাবা আমায় মোবাইল দেয়, খেলনা দেয়, তুমি আমায় দাও না। কারণ সপ্তাহে 5 দিন তো আমি ওকে স্কুলে পাঠাই, ওকে খাবার নর্মাল যেটা আমরা খাওয়া দাওয়া দিই সেটা দিই। এবার ও যখন আসতো ভালো ভালো খাবার দাবার দিত, সেটা উইকেন্ডে সম্ভব, কিন্তু প্রত্যেক দিন তো সম্ভব না। এবার প্রত্যেক দিন তো আমি ওর সাথে থাকছি, আমি তো দিতে পারছি না, সেই জন্য আমি আমার মেয়ের কাছে খারাপ হয়ে গেলাম। আর ও আমাকে দোষ দিতে শুরু করলো, তুমি খারাপ মা, তুমি বাচ্চাটাকে যত্ন নিচ্ছ না, তুমি শুধু কুকুর ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো না। পাড়ার লোকও এটাতে সায় দিতে শুরু করলো, এই যে আমি নাকি আমার মেয়েকে ভালোবাসি না। হ্যাঁ, এবং এইটা আমার মেয়ে শুনতে শুনতে, আজকে বলতে নেই, আজকে আমার মেয়ে সেদিন গতকালও রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছে, তোকে পাড়ার লোক দিয়ে মার খাওয়াবো, তুই কুত্তা ভালোবাসিস, আমাকে ভালোবাসিস না। তো এবার একটা মা তার বাচ্চাকে ভালোবাসে সে কীভাবে প্রমাণ করবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, আমি জানি না সেটা। তবে এইটুকু বলতে পারি, আমি আমার বাচ্চাকে কন্যা গুরুকুল থেকে এনেছি, ও তখন খুব রোগা হয়ে গেছিলো, আপনারা এখনকার ওর চেহারা দেখতে পাচ্ছেন। আর ওকে আমি স্কুলে ভর্তি করেছি। এবার বাড়ির ভেতরে আমি ওকে পড়াশুনো করাই কি করাই না, কি করি সেটা তো আর সেটা হ্যাঁ আছে, একেবারে যে নেই তা নয়, কারণ সিসিটিভি ফুটেজগুলো তো আছে। হ্যাঁ, তো সেইগুলো যদি সত্যিকারের বা নিরপেক্ষভাবে তদন্ত হতো, সব বেরিয়ে আসতো যে আমি আর 5টা মা বাবার মতনই আমার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে পড়াশুনো করিয়ে মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু আমার বাচ্চার মধ্যে এই যে জিনিসগুলো, বিষগুলো ঢুকিয়ে দিয়েছে পাড়ার লোকে এবং আমার হাজব্যান্ডে, যে আমি ভালো মা নই, এবং এদের মধ্যে এই বিষটা রয়েছে যে যারা কুকুর ভালোবাসে তারা বোধহয় নিজের বাচ্চাকে ভালোবাসে না, তারা বোধহয় নিজের স্বামীকে ভালোবাসে না। হ্যাঁ, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এটা সব জেনেই বিয়ে করেছিল আমাকে, এবং বিয়ের পরেও এত বছর কুকুর এবং আমার হাজব্যান্ড একসাথেই ছিলাম। এই বাড়িটাও কেনা হয়েছিল একটা ফ্লোর কুকুরদের দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার ক্যান্সার হয়ে যায়, আমার চেহারা খারাপ হয়ে যায়, আমার কিছু শারীরিক কিছু সমস্যা দেখা দেয়, সেগুলোর ট্রিটমেন্টও করাবে না, ও তার আগেই এক্সট্রা ম্যারিটালে ঢুকে গেছে। তখন ও দেখলো যে এটাই সুযোগ, এটাই কুকুরদের হাতিয়ার বানিয়ে নিই, এটাই রিজন বানিয়ে দিই, এবং এটাই লোকের খুব, আর পাড়ার লোক যেহেতু সবাই ডগ হেটার, তো তারা এটাকে একদম এটাকেই বিশ্বাস করবে যে হ্যাঁ, কুকুর রাখলে এই মহিলা সংসারই হয় না। তো ওরা সেটাই করেছে। কালকে এবার যখন ও যখন আমার মেয়ে চিৎকার করছে, আপনারা দেখতে পাচ্ছেন চিৎকার করছে, অ্যাকচুয়ালি ও আমাকে মারছে।
আর চিৎকার করছে যে আশেপাশের লোকজন ভাবছে আমি ওকে মারছি। তো কালকে যখন জানলা ভেঙে দিয়েছে, আপনার দেখতে পাবেন সিসিটিভি ফুটেজে, জানলা ভেঙে দিয়েছে, ভেঙে সেই কাঁচ নিয়ে আমাকে মারতে আসছিল। ওকে একটা পেন্সিল বক্স কিনে দিতে হবে। সারাদিন কালকে প্রায় ওর পিছনে আমি 300 টাকার মতন জিনিস কিনে দিয়েছি। রাত্রিবেলা ওই কটা থেকে আমার মনে হয় সন্ধ্যেবেলা থেকে ওর ডিম্যান্ড শুরু করে পেন্সিল বক্স কিনে দিতে হবে। আমি মানে ভয়ে ঘর থেকে খানিকক্ষণ বেরিয়ে গেছি, ঘরে ঢুকেছি, আবার ও কাঁচ নিয়ে হামলা করেছে। তখন আমি ওকে একটা ঘরে লক করে দিই, এবং ওকে এমন ঘরে লক করতে হয় যে ঘরে কোনো জিনিস থাকে না, কারণ যে ঘরে জিনিস থাকে সেই ঘরে ও আবার জিনিসগুলোকে ছেঁড়াছিঁড়ি ভাঙাভাঙি করে, এবং সেটা নিজের গায়ে মারে। ও সেলফ হার্ম করছিল, নিজেকে নিজে মারছিল। আমি যতবারই করেছি আমি নিজেকে ডিফেন্ড করেছি, আর ও নিজেকে নিজে মেরেছে। এর জন্য ওর গায়ে কিছু দাগ বাগও হয়েছে। তো কালকে যখন এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে ওকে আমি কী করব। এবার মাঝখানে যেহেতু আমি রিহ্যাবে গেছিলাম, কয়েকটা রিহ্যাবে একটা রিহ্যাব রাখতে রাজি হয়েছিল, সেই রিহ্যাবটাকে কালকে রাতে আমি ফোন করি যে আপনারা অন্তত কিছুদিনের জন্য ওকে রাখুন, আমার টাকা নেই, তাও খরচা হবে, তাও আমি রাজি ছিলাম যে রাখুন, ওকে ওষুধগুলো ঠিকমতো খাওয়ান। কারণ আমি আমার বাড়িতেও মাঝে মাঝে এরকম করে ফেলছে, চিৎকার করছে, ডিম্যান্ড করছে, ডিম্যান্ড পূরণ না করলে আমাকে ব্ল্যাকমেল করছে যে পাড়ার লোক দিয়ে মার খাওয়াবে। আর পাড়ার লোকরা তো এই যে সামনের বাড়ি, তো সারাক্ষণই ওরা বসেই আছে যে আমার বাড়িতে কি হলো না হলো সেটা সৌভিক আমার হাজব্যান্ডকে ফোনে জানাবে, সেটা নিয়ে আমাকে হ্যারাস করবে। ওরা তো একদম সারাক্ষণ রেডি হয়ে ওই দুজন বসেই থাকে, ওই দুটো মানুষ। হ্যাঁ, তো চিৎকার করা মানেই আমি মেরেছি, ওরা বাইরে থেকে সব ধারণা করে নেয়। কিন্তু ঘরের যে আমার কাজের লোকেরা বলছে যে কি হয়েছে, কাজের লোকদের অবধি মারছে, আমাকে মারছে, সেইগুলো ওরা শুনতেও চায় না, বিশ্বাসও করতে চায় না, ওরা বুঝতেও চায় না, ওদের কোনো ইন্টারেস্ট, ওরা যেটা ভেবে রেখেছে ওটাই ঠিক। হ্যাঁ, ওরা ভেবে রেখেছে কুকুর রাখলে সংসারই হয় না, ওরা ভেবে রেখেছে সৌভিক খুব ভালো ছিল, আমি কুকুর এনেছি বলে সৌভিক চলে গেছে। ওরা ভেবে রেখেছে যে আমার মেয়ে চিৎকার মানেই আমি আমার মেয়েকে ভালোবাসি না, আমি মারছি আমার মেয়েকে, তাই ও চিৎকার করছে। ওরা ভেবে রেখেছে, সব কিছু ওদের ভাবা, এবং ওই ভাবনা থেকে পাড়ার লোক, আর দেখুন পাড়ার লোক আমাদের পাড়ায় রাস্তা করতে পারে না, ড্রেন করতে পারে না, কিন্তু আমার এগেনস্টে দেখুন কালকে যখন রিহ্যাব থেকে রাত্রিবেলা লোক এসেছিল, আপনার ভিডিওটা দেখুন কতক্ষণ পাড়ার লোক রাত্রি 12:30টার সময় ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এই রিহ্যাবের লোকগুলোকে বাধা দিচ্ছিল যে আমি মেয়েকে রিহ্যাবে কেন দিচ্ছি। হ্যাঁ, রিহ্যাবে দিচ্ছিলাম আমার মেয়ের ট্রিটমেন্টটা যেন ভালোভাবে হয়, যেটা আমি বাড়িতে করতে পারছিলাম না, যেহেতু আমার মেয়ে আমাকে মারধর করছিল। কিন্তু ওরা সেগুলো আমার কাছ থেকে শুনতেও ইন্টারেস্টেড না, জানতেও ইন্টারেস্টেড না। ওরা রিহ্যাবের লোককে গিয়ে আটকায় ওখানে। তারপরেও রিহ্যাবের লোক, যেহেতু আমি কনসেন্ট দিয়েছি মা হিসেবে, তো রিহ্যাবের লোক আমার বাড়ি থেকে ওটা নিয়ে যায়। কিন্তু রিহ্যাবের যেটা ওরা করে, ওরা এই যেহেতু আমার মেয়ের সন্ধ্যাবেলা থেকে চিৎকার করছিল, আমার হাজব্যান্ডকে ফোনে জানায় এই সামনের বাড়ি, ওরা আমার প্রত্যেকটা ফ্যামিলি ম্যাটার্সের মধ্যে সবসময় নাক গলিয়ে এসেছে। হ্যাঁ, আমার বাড়ির আসল ঘটনা কোনো দিন জানতে চায়নি, বুঝতে চায়নি, জানার কোনো ইচ্ছেও হয়নি, অথচ আমাকে বারবার ওরা ক্রিমিনাল বানানোর চেষ্টা করে গেছে, এখনও করে যাচ্ছে। এবার কালকে যেটা ভয়ানক করেছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে কল করেছে। আমার হাজব্যান্ড তো পুলিশের সাথে অলরেডি সেটিং করাই রয়েছে। তো ওরা যখন রিহ্যাবের লোকেরা আমার মেয়েকে নিয়ে চলে যায়, আমাকে বলে যায় যে কালকে আপনি সকালবেলা আসবেন বা 12:30টার সময় ওদের রিহ্যাবে আবার যাবো। আমি 5,000 টাকা দিয়েছি রিহ্যাবকে, যাতে আমার মেয়েকে রাখে 5-6 দিন। আর আমি ওদের গাড়ি ভাড়া আলাদা এক্সট্রা 600 টাকা পাঠিয়েছি। এত কিছু টাকা পয়সা দিয়ে মারধর খেয়ে আমার মেয়েকে সুস্থ করার জন্য, ইভেন পাভলভে যে দেখাচ্ছিলাম ওকে প্রেসক্রিপশানে সেই ওষুধগুলো ওদেরকে দিয়ে দিয়েছি যে ওষুধগুলো আপনারা খাওয়াবেন। সেগুলো দিয়ে দিয়েছি, সব সিসিটিভি ফুটেজ রয়েছে। এবার যখন গাড়ি করে নিয়ে চলে গেছে, ওরা গাড়ির নাম্বার এবং ওদের নাম্বার রেখে দিয়েছে এবং সেটা পুলিশকে দিয়ে দিয়েছে। এবার আজকে সকালবেলা ওরা রাত 2:30টার সময় আমাকে কল করে বলে সব ঠিক আছে ম্যাডাম, চিন্তা করবেন না, সব ঠিক আছে আপনার নিয়ে। আমি ঠিক আছে। আজকে সকাল 6:30টার সময় রিহ্যাবের লোক ফোন করে বলে
যে পুলিশ এসে আমাদের সিভিয়ারভাবে হ্যারাস করেছে, মেয়েকে নিয়ে চলে গেছে, ওর বাবার কাছে হ্যান্ডওভার করে দিয়েছে। আমি কিচ্ছু মানে সবথেকে বড় ব্যাপার, আমি কিছু জানি না, আমাকে রিহ্যাবের লোক এগুলো ফোন করে জানাচ্ছে। এবার আমি প্রথমে তো বুঝতে পারছি না রিহ্যাবের লোকেরাও সত্যি বলছে কি মিথ্যে বলছে। আমার মেয়েটা কোথায় গেল? আমি এতগুলো টাকা দিচ্ছি, আমি রিহ্যাবের লোকদের প্রেশার দিই, ওরা আমাকে প্রেশার দিচ্ছে, আপনি আমাদের জানাননি, আপনার পাড়ার লোকেরা এরকম খারাপ সেরকম খারাপ। হ্যাঁ, সত্যি এটা ঠিকই যে এই রকম পাড়ার লোক দেখা যায় না। হ্যাঁ, যখন আমাদের বাড়ির সামনে দিয়ে এখান দিয়ে যখন ট্রাক গেছে, ডাম্পার গেছে, কেউ বেরিয়ে আসেনি, অথচ কালকে আমার মেয়েকে যখন আমি রিহ্যাবে পাঠাচ্ছি, কালকে 12:30টার সময় সবাই বেরিয়ে এসেছিল। হ্যাঁ, তো ওরা একা মহিলা দেখলে এখানে অ্যাকচুয়ালি চাইছিল ওরা এখানে একটা ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি করতে। আমার মেয়েটা অলরেডি মেন্টালি এইভাবে, এদের এই সব কথাবার্তা আমাকে যে উল্টো পাল্টা ওরা কালকে নোংরা কথা বলতো, আমি সেটা কালকে অ্যাভয়েড করেছি ওদেরকে। কেন কি আমার মেয়েটা এগুলো শুনলে আমার মেয়েটা আবার ও মেন্টালি হয়ে যাবে। এইগুলো শুনে শুনে আমার মেয়েটা যখনই আমি কিছু দিই না তখন ও এই কথাগুলোই শোনায়, যে কথাগুলো এই পাড়ার লোকে আমাকে বলে, তুই ভালো নয়, তুই ভালো মেয়ে নয়, ভালো মা নয়, ভালো যে কেয়ার করে না। আমার মেয়েকে যদি আমি 6টা জিনিস দিই আর 7 নম্বর জিনিসটা না দিই, তখন আমার মেয়ে ঠিক এই কথাটাই শোনায় যে আমি ভালো নই, আমি ভালো মা নই, ওকে আমি কিছু কিনে দিই না। তো কিন্তু এটা এটা আমার মেয়েও ভুলে যায়, আর এই পাড়ার লোকেরা তো জানতেও চায় না যে আমি যে মা হিসেবে আমি 6টা জিনিস অলরেডি আমার মেয়েকে আমি দিয়েছি। হ্যাঁ, সেটা কেউ জানতেও চায় না, শুনতেও চায় না, কিন্তু একটা জিনিসের জন্য আমার মেয়ে পাড়ার লোকের এগুলো, এটা ব্ল্যাকমেল করা এক রকমের। হ্যাঁ, যে যখনই আমি কিছু একটা আমার মেয়ের এগেনস্টে, আচ্ছা বাচ্চাদেরকে তো সব বাবা মা সব কিছু দেয় না, বাবা মা বলে এই ধমক না, এই তোকে ওটা দিয়েছি আজকে না হয় এটা দেবো না, এইটুকু ধমক তো দিতেই পারে বাবা মা। আমি কিন্তু সেটা দিতে পারতাম না। কেন কি এই পাড়ার লোকরা আমার মেয়েকে এত মেন্টালি এইভাবে যা আমাকে সবসময় যে আমাকে বলে এসছে খারাপ খারাপ খারাপ, ও খারাপ, ও কুকুর দেখে, ও মেয়েকে ভালোবাসে, এই জিনিসটা আমার মেয়ের মাথার মধ্যেও ঢুকে গেছে। আমার মেয়ে ওদেরই ভাষা বলতো। যখনই ওর কোনো ডিম্যান্ড আমি ফুলফিল করবো না, যখনই ও মোবাইল চাইছে আমি বলছি না বাবু পড়তে বস, ও তখন তুই ভালো মা নয়, তুই খারাপ মা, তুই আমার কুত্তা করিস, তুই আমাকে ভালোবাসিস না, এই ধরনের কথা যেগুলো পারলো ওকে। কালকে আমি সেটা চাইনি, রাত্রি 12:30টার সময় ওরা আবার সেগুলো বলুক, রিপিট করুক, কিন্তু ওরা সেটাই করলো। ওরা ওদের যে নিকৃষ্টতা, ওরা একটা মায়ের কাছ বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিল। আমি মা হিসেবে আমার মেয়ের ট্রিটমেন্ট করাচ্ছিলাম, পাভলভে চিকিৎসা করাচ্ছিলাম আমার মেয়ের। আমি ছুটে ছুটে কোথায় কোথায় না গেছি, হসপিটালে গেছি, আমাদের যখন জ্বর হলো পড়েছে ওকে নিয়ে হসপিটালে গেছি, ডাক্তার দেখেছি, আমার মেয়ের ভ্যাকসিন করিয়েছি, আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। কোথায় ছিল কেউ ছিল না কখনো। আমার মেয়ে যখন কন্যা গুরুকুলে উকুন আর কৃমিতে কষ্ট পাচ্ছিল, কেউ ছিল না। আমার মেয়ে শুনুন কি বলছি, এখানটায় কামড়েছে ইঁদুর। হ্যাঁ কোথায়? এখানে কান্নাগুলো করে। হ্যাঁ কামড়েছিল? মাথার মধ্যে চুলের মধ্যে এখানটা চলে যাচ্ছে, আরে বাবারে কি লাগে। আমি তখন এখানে এরকম টানতে চুল টানে? হ্যাঁ এগুলো এক আমি চুল টেনে যাচ্ছে, আমার কি লাগছে রে বাবারে, আমার অনেক লাগছে জোরে জোরে, এই টেনে যাচ্ছে, এইভাবে টেনে যাচ্ছে। আমি তখন ভাবনাটি চলে ভাবনাটি আর পাবনাটি তখন প্রোগ্রামে ছিল। তারপরে আমি চুল, তারপরে কি করবো ওখান থেকে একটা ক্যাচি নিয়ে লেজটা কেটে দিই। হ্যাঁ, হ্যাঁ লেজ কেটে দিয়েছি, ভালো হয়েছে। ইঁদুরের লেজ? হ্যাঁ কেটে দিচ্ছি বাস। তারপর চুলটা ছাড়লো, তারপর নিচটাকে একটা ঘিন্না একটা কোনো একটা বড় কাপড় নিয়ে ওটাকে মরে গেছে লেজ কাটা করে? পুরো চুল টেনে কাটছে, মাথা খারাপ করে দিয়েছে। ইঁদুরে ওর চুলের মধ্যে ঢুকে গেছিলো ওখানে। সেইখান থেকে আমি ভাবলাম যে ওখানে তো ইঁদুর কেটে ওকে র্যাবিস হয়ে যাবে, ওরা ভ্যাকসিন দেবে কি দেবে না জানি না, কন্যা গুরুকুলটা ভালো নয়, ওরা মানে আমার মেয়ের হেলথের জন্য এটা জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে কি আমার মেয়েকে ওখান থেকে নিয়ে আসি পাগলের মতন। আমার মেয়ের কী চেহারা ছিল, আমি কী বানিয়ে দিলাম, মানে সুন্দর স্বাস্থ্য আবার নতুন করে দিলাম। ঠিকমতো খাওয়া দাওয়া দিয়ে ভালোবাসা আদর ছাড়া কী করে সম্ভব হলো এটা আপনারা বলুন। এই পাশাপাশি ছবিটা দেখুন ওর। কিন্তু পাড়ার লোক এতটাই নিকৃষ্ট, এরা একটা মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিল। এরা কোনো দিন, আমি যদি রাত্রিবেলা অসুস্থ হয়ে যাই, এরা কখনো আমাকে হসপিটালে অ্যাডমিট করবে না, কিন্তু আমি যদি হসপিটালে যেতে যাই আমার অ্যাম্বুলেন্সটাকে এরা আটকে দেবে, এটা এরা করবে। কালকে সেটাই দেখালো যে একটা বাচ্চাকে আমি রিহ্যাবে পাঠাচ্ছি, তার ওষুধ দিয়ে, তার সব কিছু দিয়ে, তার টাকা পয়সা সব কিছু দিয়ে আমি পরের দিন সকালে যাব তাকে দেখতে, সেই অবস্থায় তারা
এইভাবে একটা ইললিগালি আমার মেয়ে পুলিশ সকালবেলা গিয়ে গিয়ে মানে রিহ্যাবে থেকে আমার মেয়েটাকে বলতে গেলে এক রকমের ছিনিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে হাতে তুলে দেয়, এবং হাজব্যান্ড এবং পুলিশ কেউ আমাকে কোনো রকম ইনফর্ম না করে আমার মেয়েটাকে নিয়ে চলে যায়। আমার এই বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এই অনেক কিছুর জন্যে, যে মেনটেনেন্স দেবে না, আমি খারাপ মা, এসব বলে এখান থেকে আমাকে এই বাড়িটা আমি তাহলে যদি ছেড়ে দিই, হ্যাঁ, এই বাড়িটাকে দখল করার জন্য, আর এই পাড়ার লোকেদের কুকুর বিদ্বেষ, তার থেকে আমার বিদ্বেষ, আর ওদের কী কী মনে আছে আমি জানিও না, আর কী কী ওদের বিদ্বেষ আছে, তখন কিন্তু এরা সব একজোট হয়ে যায়। এরা রাস্তা, ড্রেন, এরা মানে কোনো ভালো কাজে, গান বাজনা, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের বেলা একজোট হয় না, কিন্তু এই রিহ্যাবের গাড়ি আটকানোর জন্য দেখুন এরা কিন্তু সবাই একজোট হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম মানে কী বলবো, আমার খুব দুর্ভাগ্য, এরকম স্বামী, এরকম প্রতিবেশী, এরকম নোংরা একটা পাড়া, এবং সাইকেল ফ্যাক্টরির মাঠের নাম প্রচণ্ড দুর্নাম। হ্যাঁ, পাড়ার লোকদের যেখানে যায় সেখানে গেলেই বলে, ও বাবা ওই পাড়াটা তো এরকম খারাপ। হ্যাঁ, এই হচ্ছে এখানকার পাড়ার লোকদের মেন্টালিটি। এরা আসল ঘটনা কখনো এসে বাড়িতে বসে যে কি হয়েছে মনিকা, কেন ও চেঁচাচ্ছে, তুমি ওদেরকে নিয়ে এলে কেন, কি হয়েছে, কখনো এরা জানতে চায়নি। তো যাই হোক, আমি আজকালকার কলিযুগ, আজকালকার যুগে সত্য চাপা পড়ে যায় মিথ্যের নিচে, পয়সার নিচে, প্রভাবের নিচে, জনসংখ্যার নিচে। তো এই হচ্ছে ব্যাপার। আমার বাচ্চাটাকে আমার বুক থেকে, আমার কোল থেকে নিয়ে গেছে, আমিও চিকিৎসা করে সুস্থ জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার বাচ্চাটাকে, আমার হাজব্যান্ডও আমাকে হ্যারাস করার জন্যে ব্যবহার করে গেছে, এবং করে যাবে, হয়তো আরও বড় কিছু করবে এরা, আমার এগেনস্টে ক্রিমিনাল কেসও দিতে পারে, জানি না কী করবে এরা হয়তো আমাকে জেলেও পুরে দিতে পারে, কি করবে আমি জানি না। এদের কনস্পিরেসি, এদের সত্যি আমার মাথায় আসে না। তবে আমার মেয়েটাকে আমার থেকে দূরে করে দিল, আমার মেয়েটাকে ওই কী বলবো, যে লোকটার নিজের চরিত্র ঠিক নেই, নিজের সন্তানকে ছেড়ে এইসব করে বেড়াচ্ছিল, হ্যাঁ, আজকে অথচ সেই লোকটাই ভালো বাবা, আর আমি আমার মেয়েকে, আমার বাবা মার ফ্ল্যাট বিক্রি করে সেই টাকা দিয়ে আমার মেয়েকে স্কুলে পড়াচ্ছি, ওকে রোজ স্কুলে পাঠাচ্ছি, আনছি, ওকে চিকিৎসা করাচ্ছি, অসুস্থ হয়েছে যে কারণেই হয়ে থাক, পাড়ার লোকের জন্যেই হোক বা যে কারণেই হয়ে থাক, জানি না কী কারণ, সেটা আমি কাউন্সিলিং করাচ্ছি, আমি সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে আমার যথাসাধ্য আমি ওষুধ খাওয়াচ্ছি, আমি ওষুধ কিনে দিয়েছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি আমার মেয়েকে সুস্থ করার, আর এরা এই চিৎকার চেঁচামেচি করে আমার মেয়েটার মাথাটা একদম মানে আজকে ড্যামেজ করে দিল এরা। আমি কোনোভাবে পারলাম না আমার মেয়েটাকে রক্ষা করতে। এরা ভয়ঙ্কর ষড়যন্ত্রী, এরা ভয়ঙ্কর খারাপ লোক, এই পুরো পাড়ার লোকজন। আমি নামগুলো আবার বলে যাচ্ছি, মলয় ঘোষ, তার বউ, তার মেয়ে ইন্দিরা ঘোষ, মলয় রায়, তার বউ বিউটি রায়, তারপরে হচ্ছে কালকে আবার একটা নতুন ফ্যামিলি এসেছে, মহুয়া চক্রবর্তী, তার হাজব্যান্ডের নাম আমি জানি না, কি চক্রবর্তী হবে, এরা কালকে আবার নতুন এদের গ্রুপে জয়েন করেছে। তারপরে হচ্ছে আরও অনেক আছে, আরেকটাকে আর তো সুজিত বিশ্বাস, এই সব লোকগুলো, সুরিন্দর রয়, এরা সবাই মিলে আমার পেছনে লেগে রয়েছে। আমি জানি না আমি আমার কুকুর বা আমি কি এদের ক্ষতি করেছি। আমি শুধু একটা কেস করেছিলাম, যেহেতু এরা বারবার ডিস্টার্ব করতো, আমি কেস করেছিলাম যে আমাকে যেন শান্তিপূর্ণভাবে থাকতে দেয়। ওরা সেটা এই শান্তি আমাকে দিল, যে আমার সন্তানটাকে নিয়ে নিল। আমার সন্তানটা চিৎকার করতো, আমি মানছি ও চিৎকার করতো, কিন্তু সেটা কেন করতো সেটাই আমি জানার জন্য চিকিৎসা করাচ্ছিলাম, সেটাই জানার জন্য ওকে রিহ্যাবেও পাঠাচ্ছিলাম, যে ও যেন ওষুধটা ঠিক মতো খায়, ও যেন সুস্থ হয়ে যায়। তো ওই চিৎকারটাই ও তো এরকম ছিল না, জন্মগত তো এরকম নয়। এই পাড়ার লোকের এই অশান্তি, চিৎকার চেঁচামেচি, আমার প্রতি এই যে বিদ্বেষ, এগুলো শুনেই আমার মেয়েটার এই অবস্থা হয়েছে। কন্টিনিউয়াসলি আমার মেয়েটা এগুলো শুনে গেছে, ওর মাটা ভালো না, ওর মা কুত্তা ভালোবাসে, ওকে ভালোবাসে না। এবার যখনই আমি কোনো জিনিস দিই না, আমি সঙ্গে আমি হয়ে যাই যে আমার মেয়েও বলে, হ্যাঁ তুই কুত্তা ভালোবাসিস, তুই আমায় ভালোবাসিস না। এই পর্যায়ে ব্ল্যাকমেলিং হতে 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 কালকে এটা হলো যে আমার মেয়েটাকে আমার কনসেন্টে ছাড়া আমার থেকে নিয়ে গেল। এবার কত কেস করব আমি? হ্যাঁ, আমারও তো একটা শরীরের এবং পয়সার উপরে প্রচুর চাপ পড়ছে। এখানে 50,000 টাকা দিয়ে স্কুলে ভর্তি করিয়েছিলাম আমি, পুরো টাকাটাই ওয়েস্টেজ হয়ে গেল। 25 তারিখ থেকে ওর এক্সাম,
সব কিছু নষ্ট করে দিল, একটা বছর নষ্ট করে দিল, ওর পড়াশুনো নষ্ট করে দিল। ওর বাবা কী করবে? ওর বাবা কত মহিলার সাথে ঘুরে বেড়াচ্ছে, কী করবে ও ওখানে? ও আগের বউকেও এভাবে ছেড়ে দিয়েছে, ছেলেকেও ছেড়ে দিয়েছে, ওইখানেও এইসব হয়তো করেছে। আমার সাথে এগুলো করছে, আমার মেয়েটার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমার মেয়েটা আমি কিছু টাকার জন্যে, এই বাড়িটার জন্যে আর আমার টাকা হাতানোর জন্যে আমাকে হ্যারাস করে মানে করার জন্যে আমার মেয়েটাকে জাস্ট ব্যবহার করছে আজকে 4-5 বছর ধরে। প্রথমে মোবাইল দিয়ে শুরু করেছিল, মোবাইল দেওয়া খেলনা দিয়ে আমার মেয়েটাকে করলো, এখন তো পাড়ার লোক দিয়ে করে একেবারে যাচ্ছে তাই করে দিল। আমার মেয়েটার জীবনটা একদম পুরো শেষ করে দিল, একদম শেষ করে। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, আমার বাবা মা যেভাবে আমাকে মানুষ করেছে আমিও এভাবে রাস্তাঘাটে অন্য বাচ্চাদের দেখি মিমিকে বলতাম যে দেখ এরাও তো স্কুল বাসে যাচ্ছে, এরা তো এরকম ডিম্যান্ড করছে না, তুই কেন এত চাহিদা করিস? ওদের তো কত দোকান খোলা, দোকানের সাইড দিয়ে লোকে বেরিয়ে যাচ্ছে, ওকে নিয়ে রাস্তায় হাঁটা যায় না, দোকান দেখলেই দাঁড়িয়ে পড়তো। লাস্ট 1 মাস ধরে এটা সাংঘাতিক বেড়ে গেছিল। কী বলবো, মারধর খেলাম আমি, টাকা পয়সা খরচা করলাম আমি, ওকে নিয়ে হসপিটালে দৌড়ালাম আমি, হসপিটাল ওষুধ কিনে দিলাম আমি, ওকে আজকে কন্যা গুরুকুল থেকে এনেছিলাম সেই মার্চ মাসে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 6 মাস ধরে ওর পেছনে আমি লেগে আছি, পড়াশুনো করালাম আমি, বই খাতাপত্র কিনে দিলাম আমি, লোকে এই জল ঠেঙিয়ে, নোংরা জল ঠেঙিয়ে ওকে স্কুলে পাঠানো, স্কুল থেকে আনানো করলাম আমি। আর ভালো হয়ে গেল ওর বাবা। সবে আমার কপালের লিখন যে এই জায়গায় এসে পড়েছি আমি, আমার দুর্ভাগ্য।